নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার ফুড আর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মুকুটমণিপুর ড্যাম এবং ভারত সেবাশ্রম সংঘ খাতলা শাখা, তার কিছু অভিজ্ঞতা এবং টুকরো টুকরো কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে সকাল সকাল বেরিয়ে যাব। আজকের পর্বে থাকছে ঝিলিমিলি ফরেস্ট, সুতান ফরেস্ট, 12 মাইল জঙ্গল, তার সাথে বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম হয়ে বাড়ি ফেরার অভিজ্ঞতা। আর থাকছে ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের আশেপাশে পড়ে থাকা যে পাথর, সেই পাথর দিয়ে হাতের কারুকার্য করে এই সব তৈরি করা বাসনপত্র, যা আমাকে অবাক করে এবং একদম কোনো মেশিনের সাহায্য ছাড়াই এই আসবাবপত্র বা ঘরোয়া এই সব জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে। তার সাথে থাকছে বেলপাহাড়ের বিখ্যাত কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে অষ্টমীর স্পেশাল মেনু খাওয়ার অভিজ্ঞতা, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক। এখান থেকে ডাইরেক্ট যাব ঝিলিমিলি যাব। ভারত সেবাশ্রম সংঘের যে রাস্তাটা, একটা ঢালাই রাস্তা, ছোটোখাটো একটা রাস্তা, সরু রাস্তা, ওই রাস্তা থেকে মেন রোডে উঠলাম। মেন রোড থেকে আমরা কালকে ডান দিকে চলে গেছিলাম মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুরটা হচ্ছে পেছন দিকটায় রয়ে গেল। পশ্চিম দিকটা কিছুটা যাওয়ার পরে আবার বাম দিকে ওই দেখুন হয়তো দেখা যাচ্ছে মুকুটমণিপুরে ওই পাহাড়টা সামনে থেকে দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি এবার সোজা কাল যেই মোড়টা থেকে, কালকে আমি একটা জিনিস ইনফরমেশান ভুল দিয়েছিলাম। বাম দিকে মানে আমি এসেছিলাম রায়পুরের দিক থেকে চৌমাথার মোড়টা থেকে আমি বলেছিলাম বাম দিকে মুকুটমণিপুর, বাম দিকে মুকুটমণিপুর, ডান দিকেই মুকুটমণিপুর, খাতড়া মুকুটমণিপুর ডান দিকেই পড়বে, ও সোজাও যাওয়া যায়। তো আর এখন যাচ্ছি ওই মোড়টা থেকে সোজা হচ্ছে ঝিলিমিলি। দাদা এই রাস্তাটা দিয়ে ওই নদীটার ভেতর দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে তো? নদীটা আসার সময় আমরা নদীর ওপর দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় নদীর ভেতরটা দেখাবো। একই রাস্তা, শুধু একটা ওপর দিয়ে এসছে, নতুন ব্রিজটার ওপর দিয়ে। আর এটা হচ্ছে পুরনো, এটা যাতায়াত করার পুরনো ছিল, আগে যাতায়াত হতো, এখন আর এটা যাতায়াত হয় না, নতুনটা দিয়ে যাতায়াত হয়। কিন্তু ভিউটা এখান থেকে পাওয়ার জন্য আমি কিন্তু ভেতরে আসছি। অফরোডিং আছে, এভাবেই যেতে হবে। এটা বন্ধ করে দিয়েছে, এই দেখুন ভিউটা। মাছ পড়ছে দাদা? মাছ পড়ে এখন? ছোট ছোট ওই পুঁটি মাছ টাইপ করে মাছ হচ্ছে, মাছ ধরে তুলছে। এই কংসাবতী নদীরই ওই ধারাটা, যেটা মুকুটমণিপুর ড্যামের পরে এদিকে এসেছে। জল কম, বর্ষার সময় জল ছাড়লে এদিকটায় জল বেড়ে যাবে। এই মেন রাস্তাতেই এখানে উঠেছে, এইটা চৌমাথা। আমরা এদিক দিয়ে এসেছিলাম, সোজা যাব এখন। সোজা 28 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 38 মিনিট, ওই 38-40 মিনিট মতো লাগবে। ঝিলিমিলি ফরেস্ট, ঝিলিমিলি ন্যাচারালি একটা ফরেস্ট, নদীর পাড়ে। রানীবাঁধ এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। আর জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় এটা পুরো একটা জঙ্গল, তবে এগুলো কিন্তু শালের জঙ্গল নয়, এগুলো বিভিন্ন রকমের গাছ রয়েছে, শিরীষ গাছ, ছাতিম গাছ রয়েছে, শিরীষ খিরিশ, আরও নাম না জানা, আমার জানা নেই, অনেক রকম গাছ। এখানে একটা ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ। 6-7 কিলোমিটার আসার পরে ডান দিকে কিন্তু আবার একটা ভারত সেবাশ্রম সংঘের শাখা রয়েছে।
সময়ের অভাবে এর ডিটেলসটা আমি নিতে পারলাম না। এই জায়গাটাই হচ্ছে রানীবাঁধ। জায়গাটা কিন্তু খুব পপুলার। এখানে বোধহয় হার্ডওয়ার আছে, বোধহয় আটফাট বসে ভালোই লোকজন রয়েছে। হাট বসে, হাট বা ডেলি বাজারেও হয়তো হতে পারে, কিন্তু লোকজন বেশ ভালোই ভিড়। লজও রয়েছে, বলাকা লজ। এটাই রানীবাঁধ। এখান থেকে আরো 20 কিলোমিটার ঝিলিমিলি। আবার শুরু হয়েছে সেই শালের জঙ্গল। শালের জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা। এই দেখুন, এই মোড়গুলো এত সুন্দর, এত সুন্দর, বলে বোঝানো যাবে না। এটা কিন্তু একদম স্টিল নিচে নেমে যাচ্ছে। এই দেখুন, ওপরে পাহাড়, একদম পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট স্টিপ, বুঝতে পারছেন যে সাইকেল নিয়ে কিন্তু চালানো মুশকিল। সাইকেল কিন্তু হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, যথেষ্ট ডাউন এটা। এই রাস্তাটার মজা হচ্ছে এইরকম জঙ্গলের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলছে, কোথাও চড়াই উতরাই, এরকম রাস্তাটা দিয়ে কিন্তু বাইক চালাতে দারুণ মজা লাগবে। এখনও 12 কিলোমিটার বাকি রয়েছে। সুতান, এই দিকে বাম দিকে, এখান থেকে বাম দিকে হচ্ছে সুতান ফরেস্ট। সুতান ফরেস্টটা হচ্ছে একটা জঙ্গল আর কি, এইরকম জঙ্গলের মধ্যে আসবো। হাতে টাইম নেই, আরও হাতে সময় নিয়ে এই জঙ্গলটা পুরো ঘুরে দেখব। এটা তো কোনো প্ল্যানিং করা হয়নি, জাস্ট আমি ফেরার পথে সমস্ত এখানে যে স্পটগুলো আছে, স্পটগুলো বাইকে করে ঘুরে যাব, ভেতরে ঢুকবো না বেশি। বেলপাহাড়িতে যাব, বেলপাহাড়িতে দেখি কতগুলো স্পট কভার করা যায়। বেলপাহাড়িতে অনেকগুলো স্পট রয়েছে। বর্ষা পরে এলে কিন্তু ঘাগড়া ওয়াটারফলস, এই ওয়াটারফলসগুলো কিন্তু ভালো জল থাকে, ভালো লাগে। এইভাবে এঁকে বেঁকে রাস্তাগুলো যাচ্ছে, মানে এটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। মানে বাইকারদের কাছে কি বলবো, মানে হাতে স্বর্গ পাওয়ার মতো। এত সুন্দর লাগছে ড্রাইভ করতে, সুন্দর ঝকঝকে ঝাঁ চকচকে রাস্তা। এখানে কিন্তু রাস্তা খুবই ভালো, রাস্তার কন্ডিশন। বাঁক এঁকে বেঁকে যাচ্ছে এদিকে ওদিকে, এইভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে, কখনো চড়াই কখনো উতরাই, এইভাবে চলছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। কোরাপাড়া এইখান থেকে বাম দিকে ঝিলিমিলি আর 5 কিলোমিটার, আর 2 কিলোমিটার মতো বাকি রয়েছে। এটা কি কোনো নদী হবে বোধহয়, ছোটোখাটো কোনো নদী। ওইদিকে একটা ছোট্ট ড্যাম টাইপের রয়েছে, ওদিক দিয়ে গেলে ভালো লাগবে। ওইখানে ওদের ব্রিজ হচ্ছে। এখানটা একটু অফ রোডিং রয়েছে, একদম পুরো জঙ্গল। এখানে বোধহয় হাট ফাট হয় কোনো। আমরা যাবো বাম দিকে। এখন আমরা এসে গিয়েছি ঝিলিমিলি, আর এই 3 মাথার মোড়টার নাম হচ্ছে পড়াড়ি মোড় হাট। ডান দিকে গেলে পড়বে কুইলাপাল জঙ্গল আর বান্দোয়ান, আর বাম দিকে সোজা বেলপাহাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বেলপাহাড়ির দিকেই এগিয়ে যাচ্ছি। ওহো, এখান থেকে বেলপাহাড়ি ফেলপাহাড়ি যাওয়ার জন্য বাস ট্রেকার ফেকার চলে। ওহো হো, ঝিলিমিলি টু কলকাতা, বাহ ভায়া রানীবাঁধ। এই তো ঝিলিমিলি থেকে ডাইরেক্ট কলকাতা বাসও রয়েছে। রানীবাঁধ ব্লক শেষ। দীঘা এখান থেকে 225 কিলোমিটার, বেলদা 152 কিলোমিটার, নয়াগ্রাম 124, কলকাতা 234, খড়গপুর 103, লোধাশুলি 76, গোপীবল্লভপুর 84 কিলোমিটার। ওরে বেড়া, নাকা চেকিং পোস্ট, এটা চেকিং পোস্ট। পুলিশ ফাঁড়ি লোধাশুলি।
বেলপাহাড়ি 24 কিলোমিটার, এটা হচ্ছে বাঁশপাহাড়ি। এটা এখানেও কিন্তু কয়েকটা আমি ইউটিউবে দেখেছিলাম, কয়েকটা এফবি রয়েছে, কয়েকটা থাকার হোমস্টে রয়েছে। এখানে তো হোটেল পাওয়া যাবে না, গ্রামীণ এলাকা, হোমস্টে রয়েছে, ভালো হোমস্টে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত দুর্দান্ত, বিউটিফুল। দিস ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ এনজয়। এই তো লাইফ, আর কি করব, এভাবেই কাটাতে হবে। অফিসের কাজ, অফিসের চাপ সব কিছুই থাকবে, তার মাঝেই কিন্তু সময় বের করে এই প্রকৃতির মজাটা নিতে হবে, প্রকৃতিকে ফিল করতে হবে, অনুভব করতে হবে, জঙ্গলকে অনুভব করতে হবে। একদম শহর থেকে চলে আসুন, 2-1 দিনের জন্য ফ্রেশ অক্সিজেন নিয়ে চলুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আয়ুটা কিন্তু 1 বছর বেড়ে যাবে। এখানে যদি 2বার আসেন, বয়স অন্তত 4 বছর কমে যাবে, আর আয়ু 10 বছর বেড়ে যাবে। এত ভরপুর অক্সিজেন, চারদিকে জঙ্গল, মাঝে মাঝে কোনো জঙ্গলি ফুলের গন্ধ আসছে। দারুণ দারুণ একটা ফিলিং। দেখুন রাস্তা, এই রাস্তা দিয়ে বেশি না 30-40-এ গাড়ি চালান, বাইক চালান, আর মজাটা নিন, প্রকৃতির ফিলটা নিন, অনুভব করেন। কাঁকড়াঝোড় এখান থেকে ডান দিকে দেখাচ্ছে। কাঁকড়াঝোড় জঙ্গলে যাওয়া যায়। কাঁকড়াঝোড় একটা, কাঁকড়াঝোড়ে সরকারি গেস্ট হাউস রয়েছে, ওখানে বুক করেও থাকা যায়। এইখান থেকে ডান দিকে, আমরা ওদিকে যাব না, ডাইরেক্ট বেলপাহাড়ি যাব। এখানে কি হচ্ছে? মাছের দোকানে এত ভিড়, ওরে বাপরে। বেলপাহাড়ি এরিয়ায় কিন্তু এসে গেছি। লালজল গুহা এইদিকে দেখাচ্ছে। লালজল গুহা লেখাটা, এটা কোন দিকে? এইটা দিয়ে যেতে হবে 2 কিলোমিটার। দেখি লালজল গুহাটা ঘুরে আসি। উঠে গিয়েছে, লেখা ছিল কিন্তু সেটা উঠে গিয়েছে। দেখা যাক লালজল গুহা, গুহার মধ্যে লাল জল আছে কিনা জানি না, দেখা যাক। ও গভীর জঙ্গলে এসে গিয়েছি, কেউ কোথাও নেই। লালজল গুহা। এবার কিন্তু অফরোডিং, দেখা যাক। ভয়ঙ্কর অফরোডিং। আরে বাপ রে বাপ রে, বাড়ির কল কবজা খুলে যাবে। আরে বাপ রে। তবে যাই হোক, লালজল গুহায় কি দেখতে পাবো জানি না, তবে এটা যেতে গিয়ে যে প্রকৃতির যে জঙ্গলের মধ্যে যে যাওয়ার একটা অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারটা কিন্তু মিস করবেন না। এখান দিয়ে অ্যাডভেঞ্চারটা করবেন, অবশ্যই করবেন অ্যাডভেঞ্চার। দেখুন শুধু ফিলিং, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ দারুণ সব কিছুই আছে, কিন্তু লালজল গুহাটা কোথায় সেটাই তো দেখা। লালজল 0 কিলোমিটার, মানে এসে গিয়েছে। দেখা যাক। এটা তো সাধু বাবার আশ্রম। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা স্টিফ চড়াই, উঠতে হবে। এনার্জি আছে তো, দেখা যাক, চেষ্টা করি। পুরো খাড়াই রাস্তা, রাস্তা কিছু না, জাস্ট পাহাড়ে ওঠার জন্য একটা মোটামুটি একটা ধাপি মতো করা আছে। এখানে দুর্গা মন্দির আছে।
গুহা, এটা মন্দির। এখান থেকে আস্তে আস্তে উঠতে হবে। তো প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড স্টিপ। বয়স্ক মানুষরা একদমই না, হাঁটুর যাদের প্রবলেম আছে তাদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। দেখুন রাস্তাটা একবার, তাড়াহুড়ো করে উঠলে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে। এই দেখুন বড় বড় পাথর। আরো একটু উঠতে হবে। এই হচ্ছে লাল জল গুহা কেভ। ভেতরটা এইরকম, এরকম একটা পাথর পুরো মাথার উপরে ছাদের মতো রয়েছে। এদিক দিয়ে একটু ঝুঁকে যাওয়া যায় নাকি দেখি। আরে বাপরে, ভেতরটা পুরো অন্ধকার। এই দেখুন ভেতরে, এদিকে আর যাওয়ার রাস্তা নেই, হয়তো গলে যাওয়া যায়। আর যাবো না, এখান থেকে ফেরত চলে যায়। সাবধানে একদম এখান থেকে খাড়াই ঢাল। এইরকম ভিউটা খানিকটা এরকম, প্রচণ্ড খাড়াই। এইভাবে মাথায় ছাদের মতো একটা পাথর রয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে নুয়ে নুয়ে যেতে হচ্ছে। এটাই লাল জল গুহা। এখান দিয়ে কিন্তু আরো উপরে ওঠা যাবে, টপে, পাহাড়টা টপে হয়তো যাওয়া যায়, কিন্তু যাবো না, হাতে সময় নেই। অন্য কোনো দিন এসে আরো ভালো করে উঠবো উপরে। এখন নেমে যায়। লাল জল গুহার কাছে এটা হচ্ছে বাবার আশ্রম। বাসন্তী পুজো টুজো হয় এখানে। এবার আমরা বেরিয়ে যাব। যাকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক রাস্তায়। এগুলো বেলপাহাড়ি এলে বেলপাহাড়ির আশেপাশেই এই স্পটগুলো পড়ে। তো দেখা যাক, এখান থেকে বেলপাহাড়ি 20 কিলোমিটার, মানে দেখা যাক বেলপাহাড়ি। আর যেতে যেতে আর যেখানে স্পট দেখতে পাবো সেই স্পটে চলে যাব। তারপর আজকে ইচ্ছে আছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খাবো। কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের একটা বিশেষত্ব, গত বছর আমি এসেছিলাম, ওদের প্রত্যেকটা দিন, মানে এই পুজোর যে প্রত্যেকটা 4 দিন, 4-5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিনে 5 রকম মেনু করে। ওদিন আপনারা আলাদা কোনো মেনু পাবেন না, মানে ওদের তৈরি করা মেনু। মানে কোনো দিন খিচুড়ি ভোগ থাকবে, কোনো দিন পোলাওয়ের একটা মেনু থাকবে, বিভিন্ন রকম, 200 টাকা করে নেয়। তো আমি অষ্টমীর দিন গত বছর খেয়েছিলাম, খিচুড়ি ভোগ খেয়েছিলাম, তার সঙ্গে প্রায় 8 থেকে 10 রকমের আইটেম ছিল। আর দুর্দান্ত, মানে খাওয়া দাওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। দেখা যাক, আজকে ইচ্ছা আছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। এবছর ওই রকম সিস্টেম করে রেখেছে কিনা জানি না, থাকলে ভালোই, দেখা যাক।
এইখানে আরেকটা জায়গা রয়েছে বেলপাহাড়ি যাওয়ার আগে, এদিক দিয়ে বেলপাহাড়ি যাওয়ার আগে খাদারানি লেক রয়েছে। খাদারানি লেকটা এই দিকে যেতে হবে, এটা বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার এদিকে। এইটা খাদারানি জলাধার। আর একটা গাডারাসিনী পাহাড়ও রয়েছে ওইদিকে। গাডারাসিনী পাহাড়ে আজকে যাব না, খাদারানি লেকটা দেখে নিয়ে আসি এইখান থেকে। ঝিলিমিলি থেকে এলে ডান দিকে ঢুকতে হয়, আর যদি বেলপাহাড়ির দিক থেকে আসেন তাহলে বাম দিকটা ধরতে হবে। এইভাবে জঙ্গল মোরাম রাস্তা, লাল মাটির রাস্তা। একদম জঙ্গলের মধ্যে দিয়ে পথে পড়বে একটা ছোট্ট আদিবাসী গ্রাম। দেখুন গ্রামের বাড়িঘরগুলো এইরকম। ভালোই অফরোডিং। আরে বাপরে, বৃষ্টির তোড়ে রাস্তা কোথাও ধুয়ে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। আস্তে আস্তে এগোনো যাক। রাস্তাটা ঠিক যাচ্ছে কিনা জানি না, এটাই হবে বোধহয়। আর তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ওয়াও, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। রাস্তায় ধুলো মানে কোনো একটা 4 চাকার 4 হুইলার যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই দেখা যাচ্ছে। ওরে বাপরে বাপরে বাপ, ধুলো খাওয়ার ইচ্ছে নেই ভাই, তুমি একটু আগে যা। ধীরে ধীরেই যাচ্ছি, তো ধুলো খাওয়া যাবে না, এত ধুলো খাওয়া যাবে না। আচ্ছা, খেজুর গাছে সব রেডি হয়ে গিয়েছে, শীত এখনো পড়েনি, সমস্ত খেজুর গাছ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখান থেকে যে গাডারাসিনী পাহাড়ে এই দিকে 7.5 কিলোমিটার, খাদারানি আচ্ছা 7 কিলোমিটার এসে গিয়েছি। খাদারানি লেক, খাদারানি লেক এসে গিয়েছি। হাম আ গয়ে হ্যায়। জঙ্গলের মধ্যে লুকোনো সম্পদ এগুলো। এই দিকটা আবার, এখানেও একটা ছোট্ট গ্রাম রয়েছে। খাদারানি লেক এসে গিয়েছি। হ্যাঁ আমরা এসে গিয়েছি। এই হচ্ছে খাদারানি লেক। এইটাই হচ্ছে খাদারানি লেক। এইখান থেকে জল ছাড়া হয়। খুব বড় না, মোটামুটি। গাডারাসিনী পাহাড়টা এর ভেতর দিয়ে অফরোডিং করে যাওয়া যায়। গত বছর গিয়েছিলাম, আজকে সময় নেই, ওদিকে যাব না। এই হচ্ছে লেকের ভিউ চারিদিকে। ওই কোনাটা থেকে বসে দাঁড়িয়ে একটু ফটো তুলব। এই ছাওয়াটাতে দাঁড়াই। এদিকটা জঙ্গল। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে গাডারাসিনী পাহাড়ে যাওয়া যায়। নাহলে ওই দিক দিয়ে 7 কিলোমিটার ঘুরে হয়। এদিক থেকে মানে 3 কিলোমিটারও হবে না, 2-2.5 কিলোমিটার, কিন্তু অফরোডিং, কোনো রাস্তা নেই। এই হচ্ছে খাদারানি লেক।
খেদারানি লেক থেকে বেরিয়ে যাই। এটা বেলপাহাড়ি এসে গিয়েছি। ডান দিকে আরেকটা স্পট রয়েছে, ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এই রাস্তাটা দিয়ে এখন কতটা জল থাকবে জানি না, তো বর্ষার সময় যদি আসা যায় ঝর্ণাগুলোতে জল থাকে। তবে ওখানে একটা ভালো জিনিস দেখতে পাবেন, কিছু পাথর, ওখানে যে পাথর পাওয়া যায় লোকাল পাথর, সেগুলো হাতে সেই পাথরগুলোকে কেটে কেটে থালা বাসন মূর্তি বিভিন্ন রকম তৈরি করে, আর সেগুলো কিন্তু দেখতে পাবেন। তবে এই ঢাঙ্গি কুসুম জলপ্রপাত যাওয়ার যে রাস্তাটা, রাস্তার কন্ডিশন ভালো নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর বাম্পার রয়েছে, প্রচুর, মানে এটা বাম্পার বোঝা যায় না, খুব অসুবিধা হয়, সাবধানে চালাতে হয়। এখান থেকে আবার রাস্তাটা একটু ভালো দেখতে পাচ্ছি, দেখা যাক কত দূর ভালো পাই। অরণ্য শিল্প, এইখান থেকে বাম দিকে ঢাঙ্গি কুসুম। ভিউটা দুর্দান্ত। এখান থেকে 3 কিলোমিটার। এখান থেকে আবার ডান দিকে নিলাম, পাহাড়ে চড়াইয়ে উঠতে হবে। এবারে পাহাড়ে উঠতে হবে। এই দেখুন, একদম চড়াই, পাহাড়ে উঠতে হবে। এরকম পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে উঠে যেতে হবে। জানি না কতটা কি ভিউ দেখতে পাবো। রাস্তা একদম স্টিপ ওপর দিকে উঠে যাচ্ছে, প্রচণ্ড খাড়াই। এখানে দুদিকে হোমস্টে রয়েছে, ডান দিকে একটা আর এই একটা হোমস্টে। খুব সুন্দর লোকেশান, লোকেশানটা দেখুন, দারুণ লোকেশান। এখানে কিন্তু ছুটি কাটানোর কিন্তু বিরাট আদর্শ একটা জায়গা, এসি বেসি লাগানো রয়েছে দেখছি। এটা কি ঢাঙ্গি কুসুম হুদহুদি ঝর্ণা হোমস্টে। খুব সুন্দর, দারুণ লোকেশান, দারুণ লোকেশান হোমস্টেটা, দারুণ লোকেশান। সামনে দেখুন পাহাড়। আবার কি এই পাহাড়টাতে উঠতে হবে নাকি? কুসুম ওয়াটারফলটা কোন দিকে? এই রাস্তাটাতে না? আচ্ছা আচ্ছা, এই দিকে যেতে হবে। আচ্ছা, এই দিকে যে গ্রামটা, এই গ্রামটাতেই হচ্ছে এই পাথর কেটে, যেসব পাথরকে মানে হাতেই মেশিনের সাহায্য ছাড়াই ওনারা কিন্তু পাথরকে কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি, থালা, হটপট এইসব তৈরি করেন। দেখাবো, ওখানে অনেক রয়েছে। কাছাকাছি এসে গিয়েছি, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। পাথরগুলোকে কেটে কেটে, এখানকার লোকালি পাথরকে কেটে এইভাবে বাসনপত্র এনারা হাতে তৈরি করেন।
এইগুলো নিচ্ছি না, নেই এগুলো কি? এগুলো অনেকগুলো দোকান রয়েছে এরকম, এই যে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে তৈরি করছেন। মেশিন লাগে না, সব হাতে দিয়ে হাতেই ঘুরে। দামটা যখন বলা হয় কারেন্টের মেশিনে এত শৌখিন জিনিস তৈরি করতে পারবে না। পরিশ্রম তো আছে। এগুলো লোকাল পাথর, আমাদের এই আশেপাশেই পাওয়া যায় পাথর। এটা আমার জঙ্গলের পাথর। আচ্ছা আচ্ছা, সে তো বিদেশের পাথর, আমরা বলে বিদেশের পাথর, তাহলে তোমার মর্যাদা কি আছে? সেটাই, তোমার দেশের পাথর দাও। আমার দেশের পাথরও ঠিক আছে, তাকে সবাই বুঝাই আর বলতে পারা যাবে, বা ওরও বুঝে যাবে আর কি, যে সত্যিকার দেশের পাথর বসে দেশেই কর্ম করছে। নিজেদের এলাকার পাথরটা কি হয়, মানে কোনটা কেমন টেকসাই পাথর সেটা তো আমরা বুঝতে পারি। আর অন্য এলাকার পাথরকে আমরা কি করে জানবো যে এটা কেমন পাথর, কেমন টেকসাই হবে? ভিতরে যদি ক্রেক থাকে তাহলে পাথরটা বাদ চলে যাবে। কারণ পাথর আর বাইরের পাথর না, মানে কিনতে হবে। এই আপনাকে দেওয়া হলো একটা পাথর, তা কিনতে হবে পাথর, মানে কিছুদিন মানে চললো মানে গেল, তাহলে তুমি এসে করে কি বলবে যে কেমন পাথর দিয়েছে? আমার 6 মাস লাস্টিং করে নেবে। আর এটা হলে আমরা মানে নিখুঁতভাবে বলতে পারবো, কোনো অসুবিধা। ঝর্ণার বোধহয় আওয়াজটাও পাচ্ছি, চিরচির করছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখা যাক। একটা ছোট্ট জলাধার নেমে আসছে, তারই আওয়াজ হচ্ছে। একটু এগিয়ে যেতে হবে। এই হচ্ছে রাস্তা, এখান দিয়েই যেতে হবে। অবশেষে আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দেখা পেলাম। ঝর্ণা দেখে বেরিয়ে চলেছে, প্রচণ্ড গরম। তবে কিন্তু আরেকজন সঙ্গে থাকলে এখানে চান করতাম। দারুণ জায়গা, জলটা কি ঠান্ডা, আর এখানে টেম্পারেচার খুব প্রচণ্ড হাই এখন। আর যাক, এখান থেকে বেরিয়ে যাব বেলপাহাড়ির দিকে, তারপরে বেলপাহাড়িতে লাঞ্চ করে একদম বেরিয়ে যাব ঝাড়গ্রাম পেরিয়ে একদম গুড়গুড়িপালা আমার গন্তব্য। সঙ্গে থাকুন। এখানে একটা দোকানে বসে একটু রেস্ট নিলাম, চা জল আর একটু চানা অর্ডার করলাম, খাবো, খেয়ে তারপর বেরোবো। চানা শাল পাতার ঠোঙাতে চানা মশলা খেয়ে নিই, তারপর একটু চা খাবো, তারপর বেরিয়ে যাবো। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটা সময় এখানে চলে গিয়েছে। লোকেশনটা দারুণ। এই লোকেশনে কিন্তু দুটো ইয়ে রয়েছে, হোমস্টে রয়েছে। দারুণ লোকেশন, এখানে থাকলে
কোনোদিন এসে একদিন থাকবো, খুব ভালো লাগবে। দারুণ জায়গা, দারুণ। দেখুন লোকেশনটা একবার দেখুন। সামনের ভিউটা দেখুন একবার, দুর্দান্ত ভিউ। এইটা বেলপাহাড়ি ইন্দিরা মোড়, এইখানে আছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। এই যে সামনে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, কিন্তু কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট কি খোলা আছে? এই যে সেই কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, দেখি এখানে এরকম অবস্থা কেন, রেস্টুরেন্ট খোলা আছে কিনা জানি। হ্যাঁ, খোলা আছে। গত বছরের মতো এবছরও কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে স্পেশাল মেনু ছিল, যা আমি আগেই বলেছিলাম যে এরা প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় 5 দিন মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আলাদা আলাদা দিন আলাদা আলাদা মেনু করে। অষ্টমীর দিন একরকম মেনু, নবমীর দিন একরকম মেনু, দশমীর দিন একরকম মেনু, এইভাবে কিন্তু এরা বানায়। গত বছর কিন্তু আমি এখানে যখন খেয়েছিলাম, এই রেস্টুরেন্টের কিন্তু বিরাট নাম করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এবছর আমি এই রেস্টুরেন্টে, কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে মেনুর দাম এবং মেনুর কোয়ালিটি, এই দুটো নিয়ে কিন্তু যথেষ্ট হতাশ হলাম। তো এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। খাবারের স্বাদ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে। আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে ভালো নাও হতে পারে, আবার অন্যের কাছে যেটা ভালো সেটা আমার কাছে ভালো নাও হতে পারে। কিন্তু তবুও আমি বলবো, খাবারের মান এবং খাবারের দাম দুটোই কিন্তু আমাকে যথেষ্ট হতাশ করেছে। আর একটা অদ্ভুত ব্যাপার, যে খাবার সার্ভ করছে তাকে আমি মেনুগুলোর নাম জিজ্ঞাসা করছি, সে নিজেই জানে না কি মেনু দিচ্ছে। এই বিষয়টা কিন্তু দেখে আমি কিন্তু বেশ অবাকই হয়েছি। যাই হোক, অতৃপ্ত আত্মার মতো আহারে অতৃপ্ত থেকেই কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। লঙ্কা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওখানে ভিডিও করার সুযোগ হয়নি, এত ভিড় লেগে গিয়েছিল। বেশ ভালো টাইমে আমি ঢুকে গেছিলাম, নাহলে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হতো। যাই হোক, এবার খাবার দাবার সম্পর্কে একটা রিভিউ দিই। গতবার আমি খেয়েছিলাম অষ্টমীর দিন, খিচুড়ির মেনু ছিল, খিচুড়ির সাথে অনেক রকম পদ ছিল। গতবারের সঙ্গে এবারে যদি তুলনা করি, তার আধাও নয় কোয়ালিটির দিক দিয়ে। কোয়ালিটি, আমি কোয়ান্টিটি বা অন্যান্য মেনু এইসব নিয়ে কথা বলছি না, কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একদম মানে অ্যাকচুয়াল কি বলবো, মানে খাবারটা একেবারে খারাপ যে তা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক আছে, খাবার দাবার ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল যে কোয়ালিটির খাবার সেটা 299 টাকা মানে 300 টাকাতে এই কোয়ালিটিটা মানা যায় না। এর থেকে অনেক বেটার কোয়ালিটি এক্সপেক্ট করা যায়। তো যাই হোক, খেলাম, গতবারের টানে এসেছিলাম, কিন্তু এবারে কিন্তু যথেষ্ট হতাশ করলো, একদম ভালো লাগলো না খাওয়াটা। আমার তো একদমই পছন্দ হয়নি। জানি না, অন্য কোনো দিন হয়তো ভালো থাকতে পারে, আজকে হয়তো আমার ক্ষেত্রে হয়তো এই হতে পারে। তবে অন্য কোনো হোটেলে ট্রাই করব এবারে, পরের বার এলে। আমি আবারও বলছি যে খাবার জঘন্য তা নয়, কিন্তু এটা 300 টাকা, এটা যদি 170, 80 কি 150 এটা হলে আমার মতে এটা ঠিক ছিল। ভালো না, আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তো আপনারাও যদি আসেন খেয়ে দেখতে পারেন। তবে আমার মনে হয় একটু কস্টিংটা একটু হাই। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি, চাঁদড়া সেট করে নিয়েছি, 47 কিলোমিটার, 1 ঘন্টা 6 মিনিট গুগলস দেখাচ্ছে। দেখা যাক, রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন। এই জায়গাটা হচ্ছে শিলদা, জায়গাটার নাম শিলদা। সোজা যে রাস্তাটা চলে গিয়েছিল, আমরা যেদিকে বাম দিকে ঘুরলাম, বাম দিকে না ঘুরে সোজা গেলে ওটা কিন্তু জামবনি হয়ে ঝাড়গ্রাম যাওয়া যায়।
এই বাজারটা হচ্ছে বিনপুর বাজার, এটা বিনপুর বাজার। বিনপুর থেকে দাহিজুড়ি প্রায় 10-12 কিলোমিটার। আমরা এখন দাহিজুড়ির ওইদিকে যাচ্ছি, মানে শিলদা বিনপুর হয়ে দাহিজুড়ি যাচ্ছি। ঝাড়গ্রাম ঢুকবো না, দাহিজুড়ি থেকে বাম দিকে ঢুকে যাবো, একটা শর্টকাট রয়েছে মেদিনীপুরের দিকে যাওয়ার। আমরা ওই দিকে ঢুকে যাব দাহিজুড়ি জায়গা থেকে, যে মোড়টা, ওই মোড়টা থেকে ডান দিকে বাম দিকে ঢুকে যাব, আর সোজা চলে যাচ্ছে লোধাশুলি ভায়া ঝাড়গ্রাম। এই রাস্তাটা ভেতর দিক দিয়ে রাস্তা, গ্রামীণ রাস্তা। ঝাড়গ্রাম দিয়েও ঘুরে আসা যায়, ঝাড়গ্রাম দিয়ে অনেকটা সময় লাগে, একটু রাস্তাটা বেশি। এটা একটু শর্টকাট, কিন্তু ভেতরের রাস্তা কত ভালো হবে জানি না, এখনো পর্যন্ত তো ভালোই পেয়েছি। এই রাস্তাগুলো প্রচুর বাম্পার রয়েছে। এইখানে একটা খাল বা নদী, ভেতরে রাস্তা প্রচুর এরকম ভাঙাচোরা রয়েছে। রাস্তাটা খুব একটা ভালো না, আমি রেকমেন্ড করবো না। আমার মনে হয় ঝাড়গ্রাম দিয়ে ঘুরে যাওয়াটাই বেটার হবে। আগের বার যখন এসেছিলাম ভালো ছিল রাস্তাটা, এখন পুরো খারাপ হয়ে গিয়েছে। বাম দিকে দেখুন কাঁসাই নদী বয়ে চলেছে, বাম দিকে। এখানে নদীটা একদম সামনে, আর রাস্তা সেই রকমই খারাপ, খুব বাজে অবস্থা, বাজে রাস্তা, জঘন্য রাস্তা। রাস্তাটা আমি রেকমেন্ড করবো না। ধেড়ুয়া এসে গিয়েছি, এই ধেড়ুয়া পর্যন্ত প্রচণ্ড রাস্তাটা খারাপ, জঘন্য রাস্তা একদম। কামাখ্যা ঘোষ সেতু, ভিউটা দুর্দান্ত। জল কমে গিয়েছে, বর্ষার সময় এসেছিলাম তখন অনেক জল ছিল। এখান থেকে মেদিনীপুর 26 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ধেড়ুয়া। এবারে রাস্তা মোটামুটি ভালো। বাঘের পুকুর আমার গন্তব্য, এসে গিয়েছি বাঘের পুকুর। এই বাঘের পুকুর থেকে ডান দিকে আর 4 কিলোমিটার একদম গ্রামের মধ্যে যেতে হবে, একদম কংসাবতী নদীর তীরে আমার শ্বশুরবাড়ির গ্রাম, সেখানেই যাব আজকে। এইখান থেকে ডান দিকে যেতে হবে। আমার গন্তব্যে প্রায় এসে গিয়েছি, ফিরছি বুক ভরা অক্সিজেন আর চোখ জুড়ানো স্মৃতি, যা ক্যামেরা বন্দিত হয়েছে, কিন্তু তবুও আমার স্মৃতির মণিকোঠাতে সারা জীবন মনে থাকবে। এই এক একটা ব্লগ এক একটা সম্পদ আমার কাছে, আর কি মণিমাণিক্য কুড়িয়ে নিয়ে এলাম সেটা বলে বোঝানোর ভাষা আমার নেই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।